কাঁচের দরজাটা খুলে হিলের ঠকঠক শব্দ মেঝে মারিয়ে কেউ ঐক্যর কেবিনে প্রবেশ করে। নিমেষে মেলি পারফিউমের মৃদু সুগন্ধে ভরে ওঠে ঐক্যর শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষটি। মেলি সুবাস নাসারন্ধ্রে প্রবেশ করতেই ঐক্য ল্যাপটপ থেকে চোখ তুলে তাকিয়ে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। চোখের সামনে দৃশ্যটি ওর কাছে নিছক স্বপ্ন মনে হয়। মাহিরা, তার এককালের প্রেয়সী, তার প্রাক্তন অর্ধাঙ্গিনী, যাকে হৃদয়ের সবটুকু অনুরাগ দিয়ে ঐক্য ভালোবেসেছিল, বিনিময় পেয়েছিল জঘন্য রকম ধোঁকা, যার অনলে ঐক্য নিজেকে পুড়িয়েছে বছরের পর বছর। মাহিরা মুখের মাস্কটা নামিয়ে মুচকি হাসল। ঐক্য ঢোক গিলে তৎপর চোখ নামিয়ে নিল। আজ প্রায় 4 বছর পর ওরা সরাসরি একে অপরকে দেখছে। যদিও জনপ্রিয় মডেল হওয়ার সুবাদে বহুবার চাকচিক্যময় মাহিরাকে সোশ্যাল মিডিয়ায় বহুবার দেখা হয়েছে, কিন্তু সামনাসামনি 4 বছর পর এই প্রথম দেখল। মাহিরা নিজের লিপস্টিক পরা ঠোঁট নাড়িয়ে হেসে জিজ্ঞেস করল, কেমন আছিস ঐক্য? সেই পুরনো সম্বোধন যেন এখনো দুজন একে অপরের পুরনো বন্ধুটি রয়ে গেছে। ঐক্যর হাঁসফাঁস লাগতে শুরু করে। অনুভব করল প্রাক্তনকে সামনাসামনি ফেস করার মতো মানসিক শক্তি ঐক্য এখনো জুগিয়ে উঠতে পারেনি। পরক্ষণে মানসপটে আকস্মিক ভেসে ওঠে আবৃত্তি নামক এক রমণীর তেজিয়ান আনন। নিজের প্রাক্তনের সামনেও আবৃত্তি নিজেকে কঠোরভাবে সামলে রাখার অটুট শক্তি ঐক্যকে মুহূর্তে শক্তি দিল। ওই মুহূর্তের আবৃত্তি সেই কঠোর ভাবমূর্তি ঐক্যকেও দারুণভাবে প্রভাবিত করল। তড়িৎ নিজেকে সামলে নিল সে। মাহিরার প্রশ্নের স্বাভাবিক প্রত্যুত্তরে নিজেও বলল, আই এম ভেরি ফাইন টুডে। ব্যাস, বিপরীতে মাহিরাকে ভালো খারাপ কিছু জিজ্ঞেস করল না। মাহিরা মনে মনে বেশ অপমানিত হলো। ভাবিনি ওকে চাক্ষুষ দেখেও ঐক্য এতটা নির্লিপ্ত থাকবে। তুই কি ভেবেছিলি কুটনি, ঐক্য তোকে দেখে কোলে তুলে নাচবে? মাহিরা জোরপূর্বক হেসে বলল, বসতে বলবি না? ঐক্য মনে পড়ার মতো করে বলল, ও প্লিজ শিট, তা কি দরকার এসেছিস? প্লিজ ডোন্ট মাইন্ড, আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সো কিছু বলার থাকলে জলদি বললে ভালো হয়। অপমানে সুন্দর মুখটা লাল হয়ে ওঠে মাহিরার। কি ভেবে এখানে এসেছিল আর হলো কি? ও তো ভেবেছিল ঐক্য ওকে দেখে ইমোশনাল হয়ে পড়বে, কিন্তু এই ঐক্য যেন বহু অচেনা। মাহিরা আগের ঐক্যর সাথে মেলাতে পারে না কিছুই। কেন ওর এত পরিবর্তন হঠাৎ? ও যতদূর খবর নিয়ে জানতে পেরেছে, ঐক্য নেশা করে, ক্লাবে পড়ে থাকে। মাহিরা কত খুশি ছিল এতদিন এই ভেবে যে ঐক্য তাকে ভুলতে না পেরে ওকে হারিয়ে ফেলায় আফসোস নেশায় এডিক্টেড হয়ে পড়েছে। কিন্তু এখানে ওর করা ব্যবহার তো ভিন্ন কথা বলছে। কি হলো? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? যা বলার জলদি বলে প্লিজ লিভ। মাহিরার কান দিয়ে ধোঁয়া ছুটে যাচ্ছে। এখানে এভাবে চলে আসা যে কত বড় বোকামি হয়েছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। নিজেকে লজ্জা থেকে বাঁচাতে তড়িঘড়ি করে পার্স থেকে একটা বক্স বের করে টেবিলে রাখে। ঐক্য জিনিসটা দেখে ভুরুকুসকে জিজ্ঞেস করে, হোয়াট ইজ দিস? মাহিরা গদগদ বচনে বলল, কাল তো মেয়ের জন্মদিন, এইবারে যেহেতু বিডিতে আসছি তাই ভাবলাম ওর জন্য একটা গিফট কিনি। এখানে অনেক এক্সপেন্সিভ একটা ডায়মন্ডের প্যাটেন্ট আছে। মাহিরা মনে মনে ভীষণ ভয় পায়। ঐক্যর যা হাবভাব দেখছে বক্সটা না আবার ছুঁড়ে ফেলে দেয়, তাহলে অপমানের যেটুকু বাকি আছে সেটুকু পুরো হয়ে যাবে। কিন্তু ওকে অবাক করে দিয়ে ঐক্য তেমন কিছুই করলো না, বরং শান্ত কণ্ঠে বলল, উপহার দামি বা কম দামি দিয়ে বিচার হয় না, এটার পেছনে কতটুকু ভালোবাসা আছে সেটাই মুখ্য। কিন্তু কিছু অল্প পানির মাছেদের কাছে জীবন, আবেগ, অনুভূতি মানেই টাকা। এরা টাকার জন্য সব করতে পারে। মাহিরা লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে। ঐক্যর প্রতিটি কথা ওর কানে শুল হয়ে বিঁধছে। ইচ্ছে করছে এক ছুটে পালাতে এখান থেকে। গিফট দেয়া হয়েছে। মাহিরা বিভ্রান্ত হয়ে তাকায়। ঐক্য নিজের সিংহাসনের ন্যায়
চেয়ারে মাথা এলিয়ে বলল, নাও ইউ ক্যান গো প্লিজ। হাত দিয়ে দরজার দিকে ইশারা করে বলল ঐক্য। মাহিরা থমথমে মুখে নিজের পার্সটা হাতে নিয়ে বিড়াল পায়ে বের হয়ে যায়। মাহিরা যেতে ঐক্য টেবিলে থাকা পেপার ওয়েটটা প্রচণ্ড রাগে মেঝেতে ছুঁড়ে মারে, শরীরের কোটটা খুলে ছুঁড়ে মারে ডিভানে। হাঁপাতে হাঁপাতে বিড়বিড় করে আওড়ায়, প্রতারক, তুই ওই স্লটটার থেকে গিফট কেন নিলি ভাইয়া? এখন কি নিজের মেয়েকে তুই এই গিফটটা দিবি? প্রচণ্ড রাগে কাঁপতে কাঁপতে বলল ঐশী। ঐক্য ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, এই নেকপিসটা রেনুকে দিয়ে আয় যা। মানে? ঐশীর বিভ্রান্ত গলা ঐক্য নিজ কাজে মগ্ন থেকে শান্তস্বরে বলল, মানে হলো আমার আম্মাজানের এত আকাল পড়েনি যে তার মায়ের শরীর বেচা টাকায় কেনা গিফট নিতে হবে। ঐশী মনে মনে ভীষণ সন্তুষ্ট হলো। ঐক্যর এমন কঠোর প্রতিক্রিয়া আশা করেনিও। বিশ্বাস করতে কষ্ট হলো তার ছ্যাঁকাখোর ভাই ওই মাহিরারে এত কোল্ডলি ফেস করে এসেছে। ইনক্রিপ্টেবল। কিন্তু সাহেবের হঠাৎ এত পরিবর্তন কি সেই বিশেষ কারণ? উজ্জ্বল ফর্সা শরীরে কালো মসলিন শাড়িটা জড়িয়ে আবৃত্তি নিজেকে আয়নায় দেখে। ফর্সা বরণ গায়ে রংটা একদম ফুটে আছে। আজ বহুদিন বাদে শাড়ি নামক বস্ত্রটা আবার জড়িয়ে আবৃত্তির অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই শাড়ি নামক বস্ত্রটা ছিল তার অধিকার, যেটা পরিধানের আবৃত্তির বৈধ হক ছিল। কিন্তু ভাগ্য ও কিছু মানুষের নোংরামি ওর বদন থেকে জোরপূর্বক এই মূল্যবান বস্ত্রটিকে ত্যাগ করতে বাধ্য করেছে। দীর্ঘশ্বাস ছেড়ে চুলে খোপা করতে গিয়েও কি মনে করে যেন আবৃত্তি চুলগুলো আজ খোলাই রাখল। বহুদিন বাদে পছন্দের মেরুন রঙে কমলার কোয়ার মতো ওষ্ঠ দুটিতে রাঙালো। হাতে পড়ল সেই কলেজ জীবনে কেনা এক গাছি কালো রেশমি চুড়ি। ব্যাস, এই সাধারণ সাজেও যেন আবৃত্তিকে অসাধারণ করে তুলেছে। আয়নায় নিজের লাস্যময়ী প্রতিচ্ছবি দেখে আবৃত্তি আজ প্রথমবার অনুধাবন করে ও সুন্দর, খুব খুব সুন্দর। ওর সৌন্দর্য ওর সরলতায়, ওর সৌন্দর্য ওর মাতৃত্বে, ওর সৌন্দর্য ওর ব্যক্তিত্বে। মুচকি হেসে আবৃত্তি ফোন চেক করল। সন্ধ্যা 7টা বাজতে আর মিনিট 20 বাকি। ওয়াফার বার্থডে পার্টি শুরু হবে রাত 8টায়। ভেন্যু রয়্যাল কনভেনশন হল। মাম্মা দেখো তো আমায় কেমন দেখাচ্ছে। আরশানের আধো স্বর আবৃত্তির কর্ণে পৌঁছাতেই পিছু ফিরে তাকালো। কালো স্যুট প্যান্ট পরনে ছোট্ট আরশান। ছেলের এই রূপে আবৃত্তি মুগ্ধতার চেয়েও কষ্ট অনুভব বেশি করল। কেননা ছেলের আদলে যেন সাক্ষাৎ ধ্রুব ওয়াহিদ তার সামনে। আবৃত্তির বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বের হলো। মেঝেতে হাঁটু করে বসে দুহাত বাড়াতে দেরি, আরশানের ঝাঁপিয়ে পড়তে দেরি হয়নি। জোরপূর্বক ঠোঁট মেখে হাসি ঝুলিয়ে আবৃত্তি বলল, একদম রাজপুত্রের মতো দেখাচ্ছে আমার বাবাকে। দপ করে আরশানের ঠোঁটের হাসি নিভে যায়। আরশানকে হঠাৎই মুখ গোমরা করতে দেখে আবৃত্তি কপাল কুঁচকে বলল, কি হয়েছে বাবা? আরশান ঠোঁট ফুলিয়ে বলল, মামু বলেছে আমাকে অনেক হ্যান্ডসাম দেখাচ্ছে, একদম হিরোর মতো। তাহলে তুমি বলছে কেন রাজপুত্রের মতো? ছেলের রাগের অদ্ভুত কারণ দেখে ফিক করে হেসে ফেলে আবৃত্তি। হ্যাঁ তো, হিরোর থেকেও সুন্দর লাগছে মাশাআল্লাহ। না না, বলো হিরোর মতো লাগছে বলো। আবৃত্তি কপাল চাপড়ায় নিজের। হ্যাঁ বাবা ধন, আপনাকে হিরোর মতো লাগছে। আপনার সামনে তো বলিউড হলিউডের হিরোরাও কম পড়বে। কি এত কথা বলছিস দুজন? যাবি না? দেরি হয়ে যাচ্ছে। আবৃত্তি তাকিয়ে দেখে একই রকম স্যুট পরে আহান তৈরি হয়ে এসেছে। নিজের সুদর্শন ভাইকে দেখে আবৃত্তি মনে মনে মাশাআল্লাহ পড়ে নিল। বলল, এই তো আমার হিরোর প্রশংসা করছিলাম, তুইও একটু কর। আহান হেসে আরশানকে কোলে তুলে নেয়। হিরোদের এত প্রশংসা করতে হয় না, তারা জন্মগত হ্যান্ডসাম। এখন চল, দেরি হচ্ছে। আবৃত্তি হেসে পার্সটা তুলল, বলল, গিফট বক্সটা ওটা অন দ্য ওয়ে পিক করে নেব। ওরা ড্রয়িং রুমে আসতে বাসার কলিং বেলটা বেজে ওঠে। জাহানারা বললেন, এ সময় আবার কে এলো? আচ্ছা দেখছি আমি, তোরা না হয় বের হয়ে যা।
জাহানারা বেগম দরজা খুলতেই আবৃত্তি থমকে যায়। ভীষণ অপ্রত্যাশিত কিছু দেখার মতো চমক দেখা যায় সবার নয়ন যুগলে। হতভম্ব হয়ে আওড়ায় আপনি। অসুস্থ বিধ্বস্ত ইরা দরজার হাতল ধরে দাঁড়িয়ে আছে, জীর্ণ শীর্ণ গাত্রে, ভারী পেটটা স্পষ্ট। আবৃত্তি সেদিকে তাকিয়ে ব্যথাতুর ঢোক গিলে জাহানারা বেগম মাথায় হাত দিয়ে আর্তনাদ করে বলেন, ইয়া আল্লাহ, এই কালনাগিনী আমার দরজায় কেন আসলো? আবৃত্তির হুঁশ ফিরে অবুঝ চোখে ইরার দিকে তাকিয়ে থাকে। ইরাকে এখানে দেখে কি প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারছে না। ইরা ভগ্নপ্রায় গলায় বলে, আবৃত্তি, আমার তোমার সাথে কিছু কথা আছে। জাহানারা বেগম তেলে বেগুনে জ্বলে ওঠেন। এই এই এত কিছুর পরও কিসের কথা আমার মেয়ের সাথে তোর? হ্যাঁ, ওর স্বামী সংসার খেয়েও তোর শান্তি মেলেনি, এসেছিস আমার মেয়ের বাকি শান্তিটুকু নষ্ট করতে? আবৃত্তি আরশানের দিকে তাকালো। বাচ্চাটা চোখ বড় বড় করে অবুঝ চোখে দেখছে সব। মা থামো তো। আহান প্লিজ, মা আর আরশানকে নিয়ে ভেতরে যা। আমি কোনো সিনক্রেট চাইছি না। আহান দাঁত চেপে শক্ত হয়ে দাঁড়িয়েছিল। নারীদের ভীষণ সম্মান করে আহান, কিন্তু ইরাকে দেখে এই মুহূর্তে ওর ঘৃণা হচ্ছে, ভীষণ ঘৃণা। আহান ভাগ্নেকে কোলে তুলে জাহানারা বেগমকে জোরপূর্বক ভেতরের রুমে নিয়ে দরজা আটকে দিল। ভেতরে আসুন। আবৃত্তির শান্ত গলা। ইরা ঢোক গিলে গুটি গুটি পায়ে ভেতরে আসে। শ্বাসসজ্জিত আবৃত্তিকে দেখে অস্থিরতা অনুভব করে ভেতর থেকে। এই মেয়েটার ঘর ভেঙেছে ইরা পরিকল্পনা করে। ভয়ঙ্কর পরিকল্পনা, অস্বীকার করবে না। ধ্রুবকে পাওয়ার পাশাপাশি আবৃত্তির প্রতি হিংসাত্মক মনোভাব ওর সেই ঘৃণ্য পরিকল্পনাকে ত্বরান্বিত করেছে। কিন্তু কি হলো, সব হারিয়েও আবৃত্তিকে কোনো মলিনতা স্পর্শ করতে পেরেছে কি? আর ও যেন সব পেয়েও কিছুই পায়নি। এখানে বসুন। ইরা বসতে আবৃত্তি শান্ত স্বরে শুধায়, তা কোনো বিশেষ প্রয়োজনে আসা হয়েছে? তাও এই ভর সন্ধ্যায়? আপনার স্বামী জানে? কেউ কিছু জানে না। কেন এসেছেন? ইরা অস্ফুটে বলল, ক্ষমা চাইতে। কিসের ক্ষমা? তোমার সাথে যা করেছি তার জন্য। ও আচ্ছা, কিন্তু আজ হঠাৎ করে কি মনে করে ক্ষমা চাইতে এলেন মিসেস ওয়াহিদ? এই পর্যায়ে ইরার চোখ জোড়া ছলছল করে ওঠে। বুঝে আসা গলায় হঠাৎ বলল, আমি আর পারছি না। সব কিছু থেকেও অতৃপ্তির গহ্বরে তলিয়ে যাচ্ছে আমি। আবৃত্তি, আমাকে বাঁচাও, ক্ষমা করো, মুক্তি দাও এই দহন থেকে। যেই নারী আবৃত্তির সাজানো গোছানো সংসারটার তছনছ করেছে তাসের ঘরের মতো, যার জন্য নিজের সবটুকু চেষ্টা ব্যয়ের পরেও 6 বছরের সংসার জীবনে ধ্রুবর কাছ থেকে স্রেফ অবহেলা করিয়েছে, যার জন্য তার সন্তানকে আজীবনের জন্য পিতার স্নেহ থেকে বঞ্চিত হতে হয়েছে, তাকে কি এত সহজে ক্ষমা করা যায়? না, আবৃত্তি এত মহান হয়তো হতে পারবে না কখনো। ওর এখনো মনে পড়ে অতীতের বিভীষিকা, যখন দিনের পর দিন ও খেটে গিয়েছে শুধুমাত্র ধ্রুবর মনে একটুখানি জায়গা পাওয়ার আশায়। মা বলে পুরুষের মন নাকি মোমের মতো, নারীর ভালোবাসায় সেই মোম গলতে বাধ্য। কিন্তু ওর ভালোবাসা পাটেনি নিজের স্বামীর বুকে একটুখানি জায়গা করে নিতে। হয়তো তাকে পেতেই দেয়া হয়নি। আবৃত্তি, আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। না না, অন্যায় না, এটা পাপ, পাপ। কিন্তু বিশ্বাস করো, আমি এটা করতে চাইনি। আমি তো ধ্রুব বিয়ে করে ফেলেছে শুনে অনেক দূরে এই শহর ছেড়ে দিয়েছিলাম। অনেক কষ্টে সময়ের সাথে নিজেকে সামলে নিয়েছিলাম। কিন্তু 1.5 বছর পরে যখন ধ্রুবকে আবার সামনাসামনি দেখলাম, আমার সকল সংযম গুড়িয়ে গেল। মনের মধ্যে আবার লোভ জাগলো ধ্রুবকে পাওয়ার। ইরা হাঁপাতে হাঁপাতে এটুকু বলে শ্বাস নিতেও পারল না। আবৃত্তি ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমরা নারীরা না একজন পুরুষের থেকেও অধিকতর নিকৃষ্ট, জানেন? একজন নারী নিজ মনে আরেকজন নারীর প্রতি এত হিংসা পুষে রাখে যে সেই হিংসা চরিতার্থ করতে আরেক নারীর সুখের সংসার ছিনিয়ে নিতেও দ্বিধাবোধ করে না। তার হিংসার অনলে বিনষ্ট হয়ে যায় আরেক নারীর সকল সুখ। কি বলতে চাইছো তুমি? ইরা তুতলে জিজ্ঞেস করে। আবৃত্তি অত্যন্ত শান্ত গলায় বলে উঠল,
আপনার আসলে ধ্রুবকে দেখার পর তাকে আবার পাওয়ার লোভের চেয়েও ধ্রুবকে আমার সাথে দেখে মেনে নিতে পারেননি। ইরা বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় চমকে ওঠে। আজ যেন আবৃত্তি নয়, বরঞ্চ একটা আরশি দাঁড়িয়ে আছে, যেথায় ওর পাপগুলো স্বচ্ছ কাঁচের ন্যায় দৃশ্যমান। ইরা প্রকম্পিত গলায় বলল, মিথ্যে। আমি ধ্রুবকে ভালোবাসি, আর ভালোবাসা মানুষকে কি এত সহজেই ভোলা যায়? তুমি তো কখনো ভালোবাসনি, না হলে বুঝতে আমার সিচুয়েশন। আবৃত্তি মলিন হেসে বলে, ঠিকই বলেছেন, আমি কখনো ভালোবাসিনি। কি করে বাসতাম বলুন? সেই সুযোগটা যে ধ্রুব আমাকে কখনো দেয়নি। অথবা হতে পারে অনুভূতিটুকু তৃতীয় ব্যক্তির প্রভাবে ভালোবাসে রূপান্তর হতে পারেনি। এখানে তৃতীয় ব্যক্তি বলতে কাকে বুঝিয়েছ আবৃত্তি? আমি তৃতীয় ব্যক্তি? অথচ আমি ধ্রুব দুজন দুজনকে ভালোবাসতাম। আমাদের ভালোবাসায় তোমাকে জোর করে ঢোকানো হয়েছে। নিজের ভালোবাসা দাবি করা কি অন্যায়? আবৃত্তি কাটকাট গলায় বলল, অবশ্যই অন্যায়। আপনার ভালোবাসা আমার ধর্মীয় ও আইনগত স্বামী ছিল আমার একচ্ছত্র অধিকার। তাহলে বলুন, হালাল একটা সম্পর্কে আপনার হারাম ভালোবাসার জোর কতটুকু? ইরা সোফার কাভার খামসে ধরে। আবৃত্তির কথাগুলো যেন ফাল হয়ে ওর বুকের মাঝ বরাবর ঢুকছে। একটা কথা কি জানেন? নারীর ছলনা ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। ইরা চোখ তুলে তাকায়। আবৃত্তি ইরার দিকে সেই বলে, ধ্রুবকে আমি কখনো নিষ্পাপ বলিনি, আর না এখন বলবো। ধ্রুব অবশ্যই পাপ করেছে, বাট সেই পাপটা আপনার তুলনায় কিছুটা কম বই কি। মিথ্যে বলবো না, আরশান জন্মের পর থেকেই আমি ধ্রুবর মধ্যে পরিবর্তন দেখতে পেলাম। ও মন প্রাণ দিয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিল অতীত ভুলে আমাদের সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার। কিন্তু ওর সব চেষ্টাকে বুড়ো আঙুল দেখে আপনি নিজের বিছানো জালে ওকে বাজেভাবে আটকে দিলেন। কি বলতে চাইছো তুমি? আমি কখন? হঠাৎ 2 বছর পর আপনার আকস্মিক ঢাকায় ব্যাক করা, তাও আবার শানুফুপিদের বাড়িয়ে আমাদের দেখার পরপরই নিজের বাড়ি ছেড়ে একদম ধ্রুবর এলাকার ভেতরে নিজের বাসা নেওয়া, এসব কি শুধুই কাকতালীয় ইরা? বলুন, আপনি জানতেন ধ্রুব আপনাকে দেখলেই অপরাধ বোধে গুমড়ে মরবে, আর আপনি সেই ধ্রুবর দুর্বলতাটাকে নিজের মোক্ষম হাতিয়ার হিসেবে ইউজ করলেন। ধ্রুবকে নিজের পরম বন্ধু বানিয়ে সময় অসময়ে ওর সাথে যোগাযোগ করতেন। ধীরে ধীরে ধ্রুবর আপনার প্রতি আবার উইক হয়ে পড়ে, আর সুযোগ বুঝে আপনি আপনার নোংরা খেলাটা খেলে নিলেন। আবৃত্তি কথা কেড়ে নিয়ে রয়েছে বলল। ইরার হৃৎপিণ্ড ছলকে ওঠে। বুদ্ধিহতের ন্যায় ও ফ্যালফ্যাল করে চেয়ে থাকে আবৃত্তির চির অবিচল সুশ্রী আননে। সন্ধ্যা 7টা ধীরে ধীরে লোক সমাগমে ভরে উঠেছে রাজধানীর অত্যাধুনিক রয়্যাল কনভেনশন হলটি। নামিদামি ঐক্যর বিজনেস পার্টনার থেকে শুরু করে ওয়াফার ক্লাস ফ্রেন্ডরাও নিজেদের বাবা মায়ের হাত ধরে পার্টিতে ঢুকছে। ঐক্যর মামা ও জোবায়দা চৌধুরী মিলে আগত অতিথিদের উষ্ণ অভিবাদন জানাচ্ছেন। বিশালাকৃতির হলরুমের গিফট টেবিলটা নিমেষে পূর্ণ হয়ে উঠেছে রেপিং পেপারে মোড়ানো নানা রকম উপহারের বক্সে। সবাই নিজেদের মতো সফট ড্রিঙ্কস হাতে খোশ গল্পে মেতে আছে নিজেদের মতো। হঠাৎ হলরুমের কেন্দ্রস্থলে কয়েকটি কালারফুল স্পটলাইট জ্বলে ওঠে। মুহূর্তেই সবার মনোযোগ সেদিকে স্থির হয়। ডার্ক রেড কালারের ডিজনি প্রিন্সেস গাউনটা পরে বাবা আর পিপ্পির হাত ধরে সিঁড়ি বেয়ে নামছে ওয়াফা। যেন সত্যিকার অর্থে রূপকথার রাজকন্যা বাস্তবে আবির্ভূত হয়েছে। নিমেষে সবাই মুগ্ধ হয়ে যায় ঐক্যর আদরে পরিটিকে দেখে। জোবায়দা চৌধুরী মনে মনে 2 বার মাশাল্লাহ পড়ে নেন। ওয়াফা গুটি গুটি পায়ে ঐক্যর হাত ধরে মিডেলে আসতেই সব লাইটগুলো জ্বলে ওঠে। সবাই সমস্বরে ওয়েলকাম আওয়ার বার্থডে গার্ল বলে করতালি দেয়। সবার করতালিতে ওয়াফার ডাগর নয়নজোড়া উদ্ভাসিত হয়ে ওঠে। আজকের সব কিছু ওর জন্য, এটা ওর ছোট্ট মনে উপলব্ধি হতেই খুশির পরিমাণ বৃদ্ধি পায় দ্বিগুণ হারে। ঐশী শাড়ি সামলে পিছু পিছু মন্থর গতিতে নেমে দাঁড়ায়। ওয়াজ পড়েছে সবার সাথে ড্রেস কোড মিলিয়ে
ব্ল্যাক সিল্কের কারচুপি সিকোয়েন্সের শাড়ি। এই নিয়ে জীবনে ওর হাতে গোনা 2-1বার শাড়ি পরা হয়েছে। পরবে কিভাবে? মেডিকেলের মোটা মোটা বইগুলো পড়তেই তো যৌবন পার হয়ে যাচ্ছে। অনভ্যস্ত হওয়ায় তাই শাড়িটা সামলাতে বেশ বেগ পোহাতে হচ্ছে। ও সে খেয়াল করলো না দূর থেকে একজোড়া চোখ ওর পা মাথা মেপে নিচ্ছে মুগ্ধ দৃষ্টিতে। সেই ব্যক্তিটি বিড়বিড় করে বলে, না, মমের পছন্দ খারাপ না, সি রিয়েলি লুকস প্রিটি। ওয়াফার ফ্রেন্ডরা সবে দৌড়ে এসে ওকে ঘিরে ধরে। ওকে হেসে সরে দাঁড়ায়। হঠাৎ কিছু একটা মনে পড়তেও চারিদিকে তাকায়, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিদের খুঁজে পায় না। ভুরুকুচকে আপন মনে বিড়বিড় করে বলে, কি ব্যাপার, মিস আবৃত্তিরা এখনো আসলেন না? ঐক্য পিছনে তাকে দেখে ওর সবচেয়ে প্রিয় বন্ধু সোহান। ঐক্য হেসে সোহানকে জড়িয়ে ধরে, অবাক করে বলে, হোয়াট এ সারপ্রাইজ সোহান, আসলি কখন? তুই না বললি ফিরতে ফিরতে মিডনাইট হবে? সোহান ঐক্যকে ছাড়িয়ে হেসে বলে, আই ওয়ান্ট টু সারপ্রাইজ ইউ ডুড, তাই বলেছি ফিরতে লেট হবে। আঙ্কেল আন্টি এসেছেন? হ্যাঁ, ওই তো জোবাইদা খালামনির সাথে কথা বলছেন। এ বলে পকেট থেকে একটা বক্স বের করে বলে, এটা ওয়াফা মামুনির জন্য, যাই ওয়াফা বেবির গিফটটা দিয়ে আসি। ঐশী ওয়াফার পাশে দাঁড়িয়েছিল। ও বারবার ফোন চেক করছে। প্রায় আধ ঘন্টা পূর্বে আহান মেসেজ পাঠিয়েছিল ওর বের হচ্ছে, কিন্তু এখনো কেন পৌঁছায়নি কে জানে। এতক্ষণ তো পৌঁছে যাওয়ার কথা। সোহান এগিয়ে একদম ঐশীর সামনাসামনি দাঁড়ায়। সামনে ফর্সা লম্বা মতন একজন যুবকের উপস্থিতি লক্ষ্য করে ঐশী মাথা তুলে তাকায়, অবাক গলায় বলে, সোহান ভাই আপনি? হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ, আপনি না আসতে পারবেন না? সোহানের হাসিমুখ দপ করে নিভে যায় ঐশীর মুখে ভাইয়া ডাক শুনে। বেশ অবাক হয়ে মনে মনে ভাবে, কি ব্যাপার ঐশী, কি কিছুই জানে না? মুখ দেখে তো মনে হচ্ছে না। ও তো ভেবেছিল ঐশী ওকে দেখে লজ্জা পাবে ভীষণ, কিন্তু এই মেয়ে তো একদম স্বাভাবিক। বাহ, বেশ অ্যাডভান্স তো, নট ব্যাড। কি হলো ভাইয়া, কোথায় হারালেন? সোহান মুচকি হেসে ঘাড় চুলকে বলল, তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ঐশী হেসে বলে, সত্যি অনেক সারপ্রাইজড হয়েছি। তা কেমন কাটছে অস্ট্রেলিয়াতে দিনকাল? ভালোই। তোমার পড়াশোনা কেমন চলছে? ফাইনাল ইয়ার না? হ্যাঁ, ভালোই চলছে। গুড, তাহলে আমি একজন উড বি ডক্টরের সাথে কথা বলছি। ঐশী লজ্জা পেয়ে বলল, দোয়া করবেন ভাইয়া। আবার ভাইয়া? সোহান মনে মনে সূচক শব্দ করে। সোহান গিফট বক্সটা ঐশীর হাতে ধরিয়ে বলে, এটাতে একটা ডায়মন্ডের পেন্ডেন্ট আছে, আমার পক্ষ থেকে ওয়াফার জন্য ছোট্ট গিফট। ওকে এখনই পরিয়ে দাও প্লিজ। আচ্ছা ওয়াফা মামনি, দেখো তোমার একটা আঙ্কেল এটা তোমাকে উপহার দিয়েছে, এসো পরিয়ে দেই। ওয়াফা চোখ তুলে সোহানকে দেখে বলে, থ্যাঙ্কস আঙ্কেল। সোহান ওর ফুলকো গাল দুটো টিপে বলল, ইউ আর মোস্ট ওয়েলকাম প্রিন্সেস। ঐশী হেসে ওয়াফাকে লকেটটা পরিয়ে দেয়, কিন্তু ওয়াফার তেমন ভাবাবেগ নেই সেদিকে। উদাস হয়ে চারিদিকে তাকাচ্ছে বারবার। ঐশী তা লক্ষ্য করে কপাল সামান্য কুঁচকে ওর মুখটা তুলে শুধায়, কি হয়েছে মামনি, তুমি আপসেট কেন? পিপ্পি সুইটি আন্টির 50 ছেলে কি আসবে না? ও মা, আসবে না কেন? ওরা বোধহয় রাস্তায় আছে। যদিও সে নিজেও চিন্তিত, আজ বিশেষ একজনের জন্য বড় শখ করে শাড়ি জমিয়েছে সে, শুধুমাত্র তার জন্য। কিন্তু মহাশয় কোথায়? ঘূর্ণায়মান ঘড়ির কাঁটা তার নিজ গতিতে ছুটতে ছুটতে রাত 8:30টার ঘরে পৌঁছে গেলেও ওয়াফার সুইটি আন্টির দেখা মেলে না। এদিকে ঐক্যর অনেক দূরবর্তী গেস্ট তারা দিচ্ছিল দ্রুত কেক কাটার জন্য। তাদের এবার ফিরতে হবে আপন নিরালায়। ঐক্য ঐশীকে ডেকে চিন্তিত গেলে জিজ্ঞেস করলো, ঐশী, মিস আবৃত্তিরা এখনো আসছেন না কেন? তারা কি আসবেন না? বুঝতে পারছি না ভাইয়া। তখন বলেছে রওনা দিয়েছেন, কিন্তু এতটা সময় লাগার তো কথা না। তুই একটা কল করে দেখতো, আহানের নাম্বার আছে? দাঁড়াও দিচ্ছি। ঐশী কল লগে আহানের নাম্বারটা তুলে কল করে, কিন্তু ওকে আশ্চর্য করে দিয়ে কলটা কেটে দেয়। কান থেকে ফোন নামিয়ে ঐশী হতবাক গলায় বলল, কল কেটে দিয়েছে। স্ট্রেঞ্জ, ওনারা ঠিক আছেন তো, নাকি পার্টিতে আসতেই চাচ্ছেন না? ঐশীর উজ্জ্বল শ্যামলা মুখটায় আমাবস্যার অন্ধকার নেমে আসে। সত্যি আহান স্যার আসবেন না? তাহলে তাকে সেদিন প্রমিস কেন করেছেন?
হঠাৎ পেছন থেকে কেউ ঐক্যর ব্লেজার মুঠো করে টেনে ধরে। ঐক্য ভুরু কুঁচকে পেছনে ফিরতে অবাক হয়ে যায়। ওয়াফা টলমলে চোখে তাকিয়ে আছে। ঐক্য হাঁটু ভেঙে বসে মেয়ের ফোলা গালটা আজলায় নিয়ে নরম সুরে সস্নেহে শুধায়, কি হয়েছে আম্মাজান? ওয়াফার রক্তিম ঠোঁট জোড়া কেঁপে কেঁপে ফুলে ওঠে। ঠোঁট ভেঙে বলে, সুইটি আন্টি আসবে না? তুমি সুইটি আন্টিকে নিয়ে আসনি? আমি আজ কোনো কেক কাটবো না, সবাইকে বলো চলে যেতে। বলতে বলতে ডাগর ডাগর নেত্রে এতক্ষণের জমিয়ে রাখা অশ্রুকণা ঝরঝর করে নামে গাল বেয়ে। ঐক্যর বুকটা খাঁচে ওঠে। মনে মনে ভীষণ রাগ জন্মে আবৃত্তি নামক নারীটির প্রতি। তার মেয়েটা কত আশা নিয়ে আসে কাল থেকে, আর উনি কিনা শেষ মুহূর্তে আসলোই না। আমি এটা আপনার থেকে একদমই আশা করিনি মিস আবৃত্তি, ঐক্য বিড়বিড়িয়ে বলে। নরম হাতে ওয়াফার চোখের পানি মুছে ঠোঁটে মেকি হাসি হাসি ভাব ধরে বলল, কে বলেছে তোমার সুইটি আন্টি আসবে না? তোমার সুইটি আন্টি অন দা ওয়ে শোনা, জ্যামে আটকেছে তো তাই লেট হচ্ছে। ওয়াফা নাক টেনে বলল, সত্যি আসবে? হ্যাঁ আম্মাজান, সত্যি আসবে। তুমি যাও, তোমার ফ্রেন্ডসদের ওয়াফেল টেস্ট করাও, যাও। ওয়াফা মাথা নাড়িয়ে প্রস্থান নিতেই ঐক্য দাঁতে দাঁত চেপে বিড়বিড়ি আওড়ায়, না সে কোথায় যান আপনি? আমিও দেখি আজকের দিনে আমার মেয়ের তিল পরিমাণ কষ্ট আমি মেনে নিব না। হশির, তুই এদিকটা ম্যানেজ কর, আমি একটু আসছি। সে কি যাচ্ছে কোথায় তুমি? ঐক্য যেতে যেতে শুধু এটুকু বলে, আমার মেয়ের উপহার আনতে। বিশ্বাস করো আবৃত্তি, আমি যাই করেছি শুধুমাত্র ধ্রুবকে ভালোবেসে করেছি। তখন আমার মনে হয়েছিল ধ্রুবকে পেতে হলে আপনাকে অনেক নিচে নামতে হবে, তাই তো? ইরা মাথা নামিয়ে নিল। আবৃত্তি বিরস শেষে বলে, আপনার ভালোবাসা বলতে কেবল ছিনিয়ে নেওয়া কেন বলছেন? ইরা আর শুনতে পারল না। টালমাটাল পায়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি জানি আমি মরে গেলেও তোমার ক্ষমা পাবো না, কিন্তু প্লিজ ধ্রুবকে তুমি মাফ করে দাও। আমি পারছি না ভালোবাসার মানুষটাকে এইভাবে তিলে তিলে অপরাধ বোধে শেষ হয়ে যেতে দেখতে। আবৃত্তি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আমি সবসময় এটা বিশ্বাস করি, আমি যা কিছু হারিয়েছি উপরওয়ালা তা শতগুণে আমায় ফিরিয়ে দেবেন। ইরা কণ্ঠ হঠাৎ কেঁপে ওঠে। আবৃত্তি বলুন। ইরা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি সেদিন তোমাকে নিজের প্রেগন্যান্সি নিয়ে মিথ্যে বলেছিলাম। আবৃত্তি চমকে ওঠে ভীষণভাবে। রুদ্ধকর শ্বাসে শুধায়, মানে? সেদিন আমি প্রেগনেন্ট ছিলাম না, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যাতে তুমি ধ্রুবকে ঘৃণায় ছেড়ে দাও। আমি জানতাম এটা জানার পর তুমি কিছুতেই আর ধ্রুবর ঘর করবে না। আবৃত্তি আজ আরও একবার অবাক হয় নারীটির কুটিলতায়। ভেবে কুল পায় না একজন নারী ঠিক কতটা কুচক্রী হলে নিজের মাতৃত্ব নিয়ে মিথ্যাচার করতে পারে। ঐক্যর গাড়িটি সজোরে ব্রেক কষে আবৃত্তিদের দোতলা বাড়িটির সামনে। গাড়িটির ভেতরে না নিয়ে গিয়ে বাড়ির সামনের রাস্তায় পাশেই পার্ক করে। চাবিটা হাতে নিয়ে গাড়ি থেকে নামতে ঐক্যর ভুরু কুঁচকে যায়। আবৃত্তিদের বাড়ির গেট পেরিয়ে একটি গাড়ি পার হয়ে যাচ্ছে। গাড়িতে আফসা পরিচিত একটা মুখ। চক্ষুগোচর হতে ঐক্য হতবাক হয়ে যায়। আপন মনে বিড়বিড় করে বলে, ইরা, এই মহিলা মিস আবৃত্তিদের বাড়িতে কি করছেন? বড় বড় পা ফেলে ঐক্য আবৃত্তিদের দোতলার দিকে অগ্রসর হয়। সদর দরজার সামনে পৌঁছাতেই দরজাটা খোলা পায় সে। বিড়াল পায়ে দরজার সামনে আসতে ঐক্য পা যুগল থমকে যায় ভেতরের দৃশ্য দেখে। আবৃত্তি মুখে শাড়ির আঁচল গুজে ডুকরে ডুকরে কাঁদছে। আপ্রাণ চেষ্টা করছে যেন ওর কান্নাগুলো কেউ না শুনতে পায়। একজন কুচক্রী নারীর বিষাক্ত ছোবলে আজও সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ এক নারী ঐক্য মন্থর গতিতে ভেতরে প্রবেশ করে। আবৃত্তির সেদিকে খেয়াল নেই, ও কাঁদছে আজ দিন দুনিয়া ভুলে। ভেতরে রুম থেকে অনবরত দরজা ধাক্কানোর শব্দ ভেসে আসছে। ঐক্য দেখল বাইরে থেকে দরজাটা আটকানো। আবৃত্তি, দরজা কেন খুলছিস না? তুই ঠিক আছিস? দেখ, আরশান ভয় পাচ্ছে ভীষণ। আবৃত্তি অনবরত দরজা ধাক্কাধাক্কি আর আহানির উদ্বিগ্ন চিৎকারেও আবৃত্তি নড়ল না। ঐক্য এগিয়ে এসে সরাসরি আবৃত্তির সামনে দাঁড়ায়। কোনো শব্দ না করে নির্নিমেষ তাকিয়ে আছে চুপচাপ। সামনেকার উপস্থিতি লক্ষ্য করে আবৃত্তি মুখ তুলে তাকায়। ঐক্যর বুক ধক করে ওঠে। হৃদয় অলিন্দে প্রবলভাবে আন্দোলিত হয় সম্পূর্ণ নতুন কিছু অনুভূতিরা।
আবৃত্তির ফোলা ফোলা অশ্রুসিক্ত চোখ, কান্নার তোরে লালসে নাক, তীরতিরিয়ে কম্পিত রক্ত জবার ন্যায় ঠোঁট, ওই মেদুর মুখে সর্বত্র বিরাজমান অসীম মায়া ঐক্যর অন্তপুরের দরজায় আবার একবার কড়া নাড়ল। আরজি চাইল ওই বিধ্বস্ত হৃদয়ে নতুন করে জায়গা নেওয়ার। অনুভব করল ওর মনে ফের জন্ম নিয়েছে কয়েক বছর আগে দাফন করা সেই অনুরক্তি। আবৃত্তি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সামনে। এই অসময়ে ঐক্যকে দেখে ও ভূত দেখার মতো চমকে ওঠে। আচ্ছা, লোকটা কি সত্যিই সামনে দাঁড়িয়ে আছে নাকি সব নিছকই ভ্রম? কিন্তু ওকে অবাক করে দিয়ে ঐক্য রাশভারী আওয়াজে বলে ওঠে, অল ডান। মানে? আবৃত্তি বিভ্রান্ত স্বর। ঐক্য কটাক্ষ করে বলল, মানে কান্নাকাটি শেষ হয়েছে নাকি আরও একটু কাঁদবেন? আবৃত্তি বিহ্বল বনে যায়। ঐক্য সামনে সোফায় বসতে বসতে ফের বলে ওঠে, আচ্ছা সমস্যা নেই, আপনি না হয় আর একটু কেঁদে নিন, আমি অপেক্ষা করছি। কিন্তু হারিয়াপ, আমার আম্মাজান কেক সামনে নিয়ে বসে আছে, আপনি গেলে তবেই কাটা হবে সেই কেক। আবৃত্তি হতবুদ্ধের ন্যায় চেয়ে থাকে ঐক্যর শ্যামলা কঠোর আননে। ঐক্য ভাবলেশীন। আবৃত্তি বিড়বিড়ি আওয়াজ, আপনি মজা করছেন মিস্টার ঐক্য? ঐক্য আবৃত্তির চোখে চোখ রেখে বলল, মজা তো আপনি করছেন নিজের সাথে মিস আবৃত্তি। এভাবে নিজের মূল্যবান চোখের জলগুলো কেন নষ্ট করছেন? আবৃত্তি ঢোক গিলে বলল, কখনো কখনো চোখের জলও বেইমানি করে বসে মিস্টার ঐক্য। আপনি কাঁদুন, মন প্রাণ খুলে কাঁদুন। কান্নাও একটা শ্রেষ্ঠ মাধ্যম নিজেকে হালকা করার। কিন্তু তাই বলে নিজের নোংরা একটা পাস্টের জন্য কাঁদবেন, যেই পাস্টকে আপনি লাথি মেরে এগিয়ে গিয়েছেন নিজের লাইফে। আবৃত্তি কিছু বলল না। ওদিকে দরজায় ধাক্কানোর পরিমাণটা বেড়েই চলেছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আরশানের কান্না। বাচ্চাটা ভীষণ ভয় পেয়েছে। আবৃত্তি হঠাৎ বাইরে থেকে দরজা আটকে দেয়, সবার শ্বাস গলায় আটকে গিয়েছে। ঐক্য হতাশ শ্বাস ছেড়ে এগিয়ে গিয়ে দরজার সিটকিনি খুলে দিল। আহান হুড়মুড় করে রুম থেকে বের হয়ে দেখে আবৃত্তি থম মেরে সোফায় বসে আছে। আহান হাঁপাতে হাঁপাতে কতক্ষণ চেয়ে রইল ওর দিকে। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে দাঁত মুখ খিঁচিয়ে ঠাস করে এক থাপ্পড় মারল আবৃত্তির ডান গালে। ঐক্য চোখের আকার প্রকট হয়, গোল গোল চোখে ও তাকিয়ে থাকে গালে হাত দিয়ে ঝিম ধরে বসে থাকা আবৃত্তির দিকে। আবৃত্তি কতক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আহানের দিকে। পরক্ষণে ভ্যা ভ্যা করে কেঁদে দিয়ে বলল, তুই আমাকে মারলি আহান? আহান রাগে কাঁপতে কাঁপতে বলল, বি গ্রেটফুল যে সরিয়ে তোর সামনের কপাটির দুটো দাঁত যে ভাঙেনি। দরজা কেন আটকেছিলি? হ্যাঁ। এদিকে আবৃত্তির কান্না দেখে আরশানের কান্নার বেগ তরতর করে বাড়ল। ঐক্য বিভলিত হয়ে সবাইকে দেখছে। চট করে আরশানকে কোলে তুলে কান্না থামাতে নরম সুরে বলল, কেঁদো না বাবা, তোমার মাম্মা আর মামু তো হাইড অ্যান্ড শেক খেলছিল। আরশান এখনো ফোপাচ্ছে। ঐক্য ওর চোখের পানি মুছতে বলল, একদম কান্না করে না বাচ্চা। ওয়াফা যদি জানে তুমি কেঁদেছো তাহলে তোমাকে খুব পচাবে। ব্যাস, চুপ করে কান্না থেমে গেল আরশানের। আবৃত্তি নিজের কান্না ভুলে চোখ বড় বড় করে তাকিয়ে আছে ঐক্যর দিকে। লোকটাকে অভিনব কায়দা কপচালো, নাহলে এই ছেলে কাঁদে না কিন্তু একবার শুরু করলে নন স্টপ টেপ রেকর্ডারের মতো নিরন্তর বেজে চলে। আরশানের কান্না থামতে ঐক্য আবৃত্তির দিকে সে রাশভারী আওয়াজে বলল, চলুন, কান্নাকাটির পর্ব শেষ, এবার তাহলে যাওয়া যাক, আমার মেয়ে অপেক্ষা করছে, আমি বাইক নিয়ে আসবো, আপনারা চলে যান। এই বলে গট গট পায়ে আহান বের হয়ে যায়। জাহানারা বেগম ব্যাপক লজ্জা পেয়ে বললেন, বাবা তুমি বসো না, আমি শরবত নিয়ে আসছি। আন্টি প্লিজ, ব্যস্ত হবেন না, আমাদের জলদি যেতে হবে। তুমি 1 মিনিট দাঁড়াও বাবা, কত ঘেমে গিয়েছ, 2 মিনিট লাগবে শুধু। এই বলে জাহানারা বেগম কিচেনের দিকে ছুটলেন। আবৃত্তি উঠে দাঁড়িয়ে ক্ষীণস্বরে বলল, আমি চোখ মুখে একটু পানি ছিটে আসছি, শুনুন। আবৃত্তি পিছু ফিরে বলল, জি বলুন। আপনার লিপস্টিক উঠে গিয়েছে, আর একবার টাচ আপ করে নেবেন, আর পারলে একটু কাজল দেবেন, আপনার বড় বড় চোখ দুটিতে দারুণ মানাবে। ঐক্যর চোখে আজ অন্য ভাষা। এই ভাষা একজন নারীর বহুল পরিচিত। আবৃত্তি একটা শক্ত ঢোক গলৎকরণ করে, তারপর এক প্রকার পালিয়ে যায় ঐক্যর সামনে থেকে। আয়নার সামনে দাঁড়িয়ে কাঁপা হাতে কাজলটি তুলে নেয় আবৃত্তি। পরবে না কি পরবে না এরূপ দ্বিধাদ্বন্দ্বে শেষমেশ কাজলটা টানে নিজের হরিণ আখিদয়ে।
তারপর ঠোঁট জোড়ায় লিপস্টিকটা কয়েকবার ঘষে নেয়। সেজে গুজে আয়নায় নিজেকে দেখে আবৃত্তির এত লজ্জা লাগলো, সাথে অদ্ভুত অনুভূতি হলো কেন সে ঐক্যর কথায় প্রাধান্য দিল। চলুন। ঐক্য সোফায় বসে আরশানের সাথে খুনসুটিতে ব্যস্ত ছিল। হঠাৎ সামনে তাকে মনে হয় ধাক্কার মতো খেলো। সদা সাজসজ্জাহীন নারীটিকে আজ এই সাজে দেখে চোখ রীতিমতো ধাঁধিয়ে গেল। মেয়েটিকে নিজের কথা মতো সজ্জিত হতে দেখে ঐক্য ঠোঁট বেঁকিয়ে হাসল। আবৃত্তি এদিক সেদিক চোখের এলোমেলো পাতা ফেলে বলল, চলুন, দেরি হচ্ছে। ঐক্য সোফা থেকে উঠতে উঠতে বলল, জি জি চলুন। একটা চেয়ারে গালে হাত ঠেকিয়ে মাথা নিচু করে বসে আছে ওয়াফা। ডাগর ডাগর আখিদয় টলমল করছে উপচে আসা নোনা জলে। থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে লালসে নাকের ডগাটি। বোঝাই যাচ্ছে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টারত বাচ্চাটি। এতগুলো মানুষ আশেপাশে না থাকলে হয়তো এতক্ষণে কেঁদে কুটে গাল ভাসাত। ইজ এনিথিং রং ঐশী? ঐশীর সকল মনোযোগ ফোনের মধ্যে ছিল। চমকে উঠে তাকে দেখে ওয়াফার ফ্রেন্ডস তিথির মা। ওনাকে দেখে ঐশী হাসার চেষ্টা করে বলল, নো মিসেস মাহমুদ, এভরিথিং ইজ অল রাইট। না আসলে ওই দেখো ওয়াফা মন মরা হয়ে বসে আছে, তাই বললাম তুমি গিয়ে একটু দেখো, হয়তো কোনো কিছু নিয়ে আপসেট। মহিলাটির কথায় ঐশী সেদিকে তাকালো। ওয়াফার উদাস মুখশ্রী দেখে ওর অন্তর ব্যতীত হলো। এগিয়ে গিয়ে হঠাৎ ওয়াফার মুখের সামনে ভাও বলে উঠল। ওয়াফা খানিকটা ঠিক চমকালো, কিন্তু পরক্ষণে তুলতুলে মুখটা আবার কালো করে নিল। ঐশী দীর্ঘশ্বাস ছাড়ে। রাত বাড়ছে হুড়হুড় করে। ঐক্য বের হয়েছে সেই 9টা নাগাদ, এখন 10:35। কখন আসবে? আজকের দিনেও বাচ্চাটা মনমরা হয়ে বসে আছে। ওয়াফা শোনা, এই ডাক এক মমতাময়ীর, যার অকৃত্রিম স্নেহ মাহার নিষ্পাপ এক বাচ্চার হৃদয়ে অমোঘ এক টানের জন্ম দিয়েছিল সেই কবে। সময়ের সাথে সেই স্নেহের টানকে উপেক্ষা করতে পারেনি আবৃত্তি ওয়াফাকেই। ওয়াফা সামনে তাকে দেখে আবৃত্তি হাসি মুখে দাঁড়িয়ে আছে। ঐক্য আরশানকে কোলে নিয়ে পেছনে এসে দাঁড়িয়ে মুচকি এসে বলে, এই নিন আম্মাজান, ইয়োর মোস্ট ওয়ান্টেড গিফট। ওয়াফা লাফিয়ে নামলো নিচু চেয়ারটা থেকে। আবৃত্তি আটকে উঠে হাত বাড়িয়ে দেয়। ওয়াফা সেই বাড়ন্ত হাতে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে। আবৃত্তিকে জড়িয়ে ধরে ফোপাতে ফোপাতে বলে, তুমি খুব পচা সুইটি আন্টি। আবৃত্তি হেসে মেয়েটাকে বুকে আগলে নিয়ে বলে, এই বাবা, ঠিক করে বলো তো, পচা আন্টি নাকি সুইটি আন্টি? আরশান ঐক্যর কানের কাছে ফিস ফিস করে বলে, আঙ্কেল দেখেছ? ওয়াফাও কাঁদছিল। এখন ও আমাকে পচালেও আমিও পচাবো। ঐক্য হাসতে হাসতে বলল, আচ্ছা পচিও। মাশাআল্লাহ, ওয়াফা সোনাকে তো একদম প্রিন্সেসের মতো দেখাচ্ছে। মিস্টার ঐক্য, তার রাজকুমার কোথায়? তার জন্য যে রাজকুমারী কাঁদতে কাঁদতে ঠোঁট ফুলিয়ে ফেলেছেন, দেখছেন না? সবাই সমস্বরে হেসে উঠল। লজ্জায় লাল হয় ওয়াফার ফুলকো গাল দুটো। লজ্জায় হাত দিয়ে চোখ ঢেকে বলল, যাহ। ঐক্য হাসতে হাসতে পিছু ফিরে বলে, মিস আবৃত্তি না আসলে আজ কি যে হতো। জোবেদা চৌধুরী হাসি মুখে ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়েছিল। এতক্ষণ ধরে তিনি জহুরি চোখে আবৃত্তিকে গভীরভাবে পরখ করছিলেন। মেয়েটার রূপে যতটুকু না মুগ্ধ হলেন, তার চেয়ে বেশি মুগ্ধ হলেন অমায়িক আচরণে। মনে মনে বাকি সব মায়েদের মতো যতটুকু সংশয় ছিল তা নিমিষে দূরীভূত হলো। ঐশী চোখ দিয়ে মাকে ইশারা করে জিজ্ঞেস করল, কেমন? জোবেদা চৌধুরী হাসলেন। ঐশী বুঝে নিল তার মতো তার মায়েরও আবৃত্তিকে প্রথম দেখায় পছন্দ হয়ে গিয়েছে। একটু পর আহান ঢুকলো হাতে বিরাট একটা বক্স নিয়ে। ও এটা সব থেকে রিসিভ করে আনতেই লেট হলো একটু। আহান ঢুকতে ঐশীর সাথে চোখাচোখি হলো। আহান চমকে ঐশীর আপাদমস্তক চোখ বুঝালো। কোনোদিন শাড়ি নামক বস্ত্রে ঐশীকে দেখতে পাবে এটা কল্পনা করেনিও। ঐশী লজ্জায় কুকড়ে গেল আহানের মুগ্ধ দৃষ্টি দেখে। ওই দেখো মামু চলে এসেছে। সবাই এবার সেদিকে তাকালো। আহান এগিয়ে এসে সহাস্যে বিশাল বক্সটা ওয়াফার দিকে গিয়ে ধরল। প্রিন্সেস ওয়াফা, আরশানের তরফ থেকে এই ছোট্ট তোয়াফা গ্রহণ করলে কৃতার্থ হতাম। ওয়াফা বক্সটা হাতে নিতে নিতে বলল, থ্যাঙ্কস পচা ছেলে। আরশানের হাসি মুখ দপ করে নিভে যায়।
কঠোর চোখে ওয়াফার দিকে তাকায়। আম্মা যান, ঐক্য টেনে ডাকলো। ওয়াফা হড়বড় করে বলে, থ্যাঙ্কস আরশান। আরশান নাক ফুলে উত্তর দিল, ইউ আর ওয়েলকাম। চলো দাদু ভাই, তোমার সুইটি আন্টি চলে এসেছে, এবার কেক কাটো। আবৃত্তি অবাক হয়ে দেখে একটা ক্রিম কালারের জামদানি পরা একজন প্রৌঢ় নারী ওদের সামনে। ঐশী পরিচয় করে দিল, আপু, আমার আম্মু। আবৃত্তি সলজ্জে সালাম দিল। ইস, এতক্ষণ খেয়ালই করলো না ওনাকে। জোবায়দা আবৃত্তির মাথায় হাত বুলিয়ে বললেন, চলো মা, তোমরা বোধহয় অনেক ক্লান্ত, বসবে চলো। না আন্টি, আগে ওয়াফা সোনা কেকটা কাটুক, এমনিতে অনেক রাত হয়ে গিয়েছে, বাচ্চারা তো এত রাত জাগতে পারবে না। আচ্ছা চলো তবে। একটা 12 কি 13 পাউন্ডের ডিজনি প্রিন্সেস থিমের কেকটা ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। আবৃত্তি ওয়াফাকে কোল থেকে নামিয়ে সরে যেতে নিলে ঐক্য সবার অলক্ষ্যে খপ করে ওর হাতটা ধরে ফেলে। আবৃত্তির আপাদমস্তক তীরতীরে কেঁপে ওঠে, বিকটভাবে হৃদয়ে ধরফর করে। ঐক্য অপ্রস্তুত হয়ে সাথে সাথে হাতটা ছেড়ে দিল। ও নিজেও কিছুটা লজ্জিত বোধ করল। চাপা স্বরে বলল, এখানে চুপচাপ দাঁড়ান মিস আবৃত্তি, ওয়াফা না হয় কাঁদবে। আবৃত্তি এখনও ঘোরে আছে। কি হচ্ছে তখন থেকে ওর বোধগম্য হচ্ছে না। সবার অট্টহাসি শুনে ওদের হুঁশ ফিরে সেদিকে। ওয়াফাকে যে কেকটার সামনে দাঁড় করানো হয়েছে সেটা ওয়াফা থেকে প্রায় দ্বিগুণ উঁচু। ওয়াফা হাত উঁচু করে কেকটায় নাগাল পাওয়ার চেষ্টায় আছে। আবৃত্তি ফিক করে হেসে দিল, হাসতে হাসতে বলল, মিস্টার ঐক্য, কেকটা বোধহয় একটু বড় হয়ে গিয়েছে। অর্ডার করার আগে ওয়াফার সাইজের কথা মাথায় রাখা উচিত ছিল। ঐক্য দুপাশে মাথা নাড়িয়ে হেসে বলে, ঠিক বলেছেন। এগিয়ে এসে ওয়াফাকে কোলে তুলে নেয় ঐক্য। ডান গেলে চুমুখে বলল, এবার কাটুন আম্মা যান। ওয়াফা হাসি মুখে কেক কাটল। ঐক্য একটা পিস সুন্দর করে কেটে ওয়াফাকে খাইয়ে দিল। কপালে চুমুখে বলল, 1000 বছর বেঁচে থাকুন আম্মা যান, আমার পাপার সব আয়ু আপনার হোক। ওয়াফা বুঝল না এত কথা। ঐক্যর কোল থেকে সবাইকে কেক খাওয়ালো। কেক কাটার পালা শেষ হতেই জোবায়দা চৌধুরী সবাইকে তাড়া দিলেন ডিনার করার জন্য। আবৃত্তিদের জোবায়দা চৌধুরী নিজেদের মানুষের সাথেই বসলেন টেবিলে। আবৃত্তি ভীষণ ইতস্ততভাবে বসল। এদিকে আহান আরশানকে আবৃত্তির সাথে বসিয়ে নিজে ঐশীর একদম সামনাসামনি বসল। দুজনের আজ চোখে চোখে অনুভূতি বিনিময় হচ্ছে। হঠাৎ কোত্থেকে সোহান এসে একদম ঐশীর পাশের চেয়ারে ধপাস করে বসে পড়ল। ঐশীর দিকে তাকিয়ে হাসল, বিপরীতে ঐশীও হাসল। আহানের চোখ এড়াল না কিছুই। ও ভুরু কুঁচকে বোঝার চেষ্টা করছে এই যুবককে। ঐশী, তোমার সোহেলি আন্টিকে বিফ এগিয়ে দাও, জোবায়দা চৌধুরী বললেন। ঐশী বিনীত হেসে চামচ তুলে বিফ দিতে গিয়েই বাঁধল গণ্ডগোল। পাশে সোহান থাকায় তরকারির ঝোল ছিটকে খানিকটা ওর শার্টে পড়ল। ঐশী আটকে ওঠে। তড়িঘড়ি করে টিস্যু নিয়ে সোহানের শার্ট মুছতে মুছতে বলল, আই এম রিয়েলি সরি সোহান ভাইয়া, ইটস ওকে ঐশী। আর ঐশী, একটু দেখে শুনে কাজ করবে তো, এত আপুটু হলে চলে? সোহানের মা হেসে বললেন, সমস্যা নেই জোবায়দা আপা, বিয়ের আগে মেয়েরা অপটুই থাকে। জোবায়দা চৌধুরী হতাশ হয়ে বললেন, মেয়েটা ঘরের কাজ কিছুই পারে না সোহেলি। তিনি গদগদ হেসে বললেন, আরে রাখো তো, আমি আমার ঘরের মেয়ে নিয়ে যাব। তোমার ঘরে যেরকম আছে আমার ঘরেও ঠিক সেরকমই আহ্লাদে থাকবে। আমার একমাত্র ছেলের বউয়ের যত্নে কোনো ত্রুটি থাকবে না। হ্যাঁ। সোহান মাথা নামিয়ে লজ্জিত হাসল, কিন্তু মাথায় বাজ পড়ার মতো চমকে তাকিয়ে রইল 4টি চোখ। আহান হতভম্ব চোখে ঐশীর দিকে তাকালো। ওর চোখে অবিশ্বাস। ওই দৃষ্টিতে চোখ পড়তে ঐশী আটকে উঠে চোখ নামিয়ে নিল। আহানের বুক ধরফর করছে। শ্বাস আটকে হতবাক হয়ে একবার সোহান তো আরেকবার ঐশীকে দেখছে। হৃদয়টা সজোরে হাত দিয়ে খামছে ধরার মতো যন্ত্রণা অনুভূত হচ্ছে। সকাল সকাল চৌধুরী বিলা যেন কেঁপে উঠল ঐশীর চিৎকারে। সদা শান্তশিষ্ট মেয়েটির রণমূর্তি ধারণ করা দেখে বাড়ির সকলেই হতচকিত। অত্যাধিক রাগে ঐশীর চোখের কোটরে পানি জমেছে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য সে কাঁপতে কাঁপতে বলল, আমার মতামতটুকু নেওয়ার প্রয়োজন মনে করলে না তোমরা?
আম্মু ভাইয়া আমি অ্যাডাল্ট, অন্তত আমাকে একবার জানাতে পারতে। ঐক্য এগিয়ে এসে ঐশীকে বুকে আগলে নিল, মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হ ঐশী। সোহেলি আন্টি অনেক আগেই সোহানের জন্য তোর হাত চেয়েছিলেন। আমরা ভেবে দেখব বলে জানিয়েছিলাম, তোর অনুমতি ছাড়া আমরা সব ঠিক করে ফেলবো। এটা ভাবলি কি করে? তোর যদি সোহানকে পছন্দ না হয় বলতে পারিস, কিন্তু সোহান অনেক ভালো ছেলে শোনা, তোকে খুব ভালো রাখবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি তোকে। ঐশী ঐক্যর বুকে মাথা রেখে টি শার্ট মুঠো করে ধরল, বিড়বিড় করে বলল, আমি এই বিয়ে করতে চাই না ভাইয়া, করতে চাই না। আস্তে আস্তে করতে হবে না বিয়ে? আমার বোনকে এত তাড়াতাড়ি বিয়ে আমি এমনিতেও দেব না। এত সব কিছুর মধ্যেও জোবায়দা চৌধুরী মৌন রইলেন, কেবলমাত্র তীক্ষ্ণ চোখে মেয়ের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলেন। ঐশীর অশ্রু সজল চোখ, এমন আকস্মিক, এমন উদ্ভব প্রক্রিয়া ওনার জহুরি চোখ এড়াল না। মেয়েটা কি তবে? ঐশী পুনরায় ফোপাতে ফোপাতে বলল, আমি কি ছোট বাচ্চা, কিছু বুঝি না ভেবেছ? সোহেলি আন্টি এমনভাবে কথা বলছেন যে তোমার কোনো নিজস্ব পছন্দ আছে ঐশী? জোবায়দা বেগম ঠান্ডা নিরেট স্বরে শুধালেন। ঐশী আতকে উঠে তাকায় ওনার অবিচল থমথমে আননে, একটা শুকনো ঢোক গিলে খানিকটা তুতলে বলল, মানে হচ্ছে তোমার নিজস্ব পছন্দ থাকলে বলতে পারো। আমাকে এতটাও জাদরেল ভেবো না। আমি আমার সন্তানদের ওপর কোনো কিছু চাপিয়ে দেইনি, আর কখনো দেব না। কিন্তু অবশ্যই সেই পছন্দের মানুষটাও শতভাগ খাঁটি মনের হতে হবে। একবার ভুল মানুষকে জীবনে জড়িয়ে আমার ছেলে এখনও তরপাচ্ছে, সে একই ভুল আমি তোমার বেলায় করব না। এখন বলো ছেলেটাকে, তোমার ভাইয়া খোঁজ খবর নেবে। ঐশী চোখ উঁচিয়ে মা ভাইকে দেখল, ঐক্য চোখের ইশারায় ওকে আশ্বস্ত করল, তার বোন যদি কাউকে পছন্দ করে অবশ্যই সে সঙ্গ দেবে। সোহানকে না হয় পরে বুঝিয়ে বলা যাবে। ঐশী মাথা নিচু করে নিল, কি বলবে এই মুহূর্তে? ঐশীর মন জানে আহানও ওকে ভালোবাসে, কিন্তু নিশ্চিতভাবে কোনো দিন নিজের ভালোবাসার স্বীকারোক্তি তো ও দেয়নি। তাহলে আম্মু ভাইকে এখন কি বলবে? ঐশীর ফ্যাকাশে চেহারা পরকুলে অভিজ্ঞ ঐক্য অনেক কিছু বুঝে নিল, বলল, আম্মুকে এখন ছেড়ে দিন, ওর কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে, এই বিষয় নিয়ে না হয় পরে ভাবা যাবে। এমনিতেও তো ফাইনাল প্রফের আগে ওর বিয়ের চ্যাপ্টারে যাচ্ছি না আমরা। আপনি না হয় সোহেলি আন্টিকে ফোন করে জানিয়ে দিন। ঠিক আছে। ঐশী কৃতজ্ঞতার দৃষ্টিতে চাইল ভাইয়ের দিকে, তাকে এই যাত্রায় বাঁচিয়ে নেওয়ার জন্য। সাথে ভীষণ রকম রাগ জন্মালো আহানের ওপর, এই লোকটাকে ও ছাড়বে না একদম। সকাল 8টা। টেবিলে কেবলমাত্র তখন জোবায়দা চৌধুরী, ঐক্য আর তার আম্মাজানের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। ঐক্য সাদা রুটি ছিঁড়ে মাংসর গ্রেভিতে চুবিয়ে মেখে খাইয়ে দিচ্ছে পটু হাতে, সাথে নিজেও খেয়ে নিচ্ছে। না হলে মেয়ের খাওয়ার যে গতি, ওকে খাইয়ে নিজে খেতে খেতে 10টা পার হয়ে যাবে। অফিসে আর যাওয়া লাগলো না। জোবায়দা চৌধুরী ছেলে আর নাতনির দিকে চেয়ে কিছু ভাবলেন। তার মেয়ে যে কোনো সম্পর্ক আছে সেটা তিনি নিশ্চিত, কিন্তু মেয়েকে নিয়ে কিছু ভাববার আগে ওনাকে নিজের এই হতভাগা ছেলেটাকে নিয়ে ভাবতে হবে। ঐশীর বিয়ের ঝামেলা একবার পড়লে ঐক্যকে আর এত সহজে বিয়ে করানো যাবে না। এর চেয়ে আগে ভালোই ভালোই ছেলের একটা গতি করতে হবে। ভাগ্যিস ছেলেটা অন্তত এত বছরে বিয়েটা করতে রাজি হয়েছে। মনে মনে ঠিক করলেন বড় ভাইকে দিয়ে প্রস্তাব পাঠাবেন আবৃত্তিদের বাড়িতে। ঐক্যর তো বাবা চাচা কেউ নেই, ছেলের মতটা আগে জেনে নেওয়া জরুরি মনে করে তিনি মৃদু গলা খাকারি দিলেন ঐক্যর মনোযোগ আকর্ষণে। ঐক্য মায়ের দিকে সে নম্র স্বরে বলল, কিছু বলবেন আম্মু? ঐক্য কিছু ভাবল। ঐক্য ভুরুকুটি করে শুধায়, কি নিয়ে? জোবায়দা চৌধুরী এক পলক চোখ পিটপিটিয়ে তাদের দিয়ে চেয়ে থাকা ওয়াফাকে দেখলেন, তারপর জোরে জোরে একজন সার্ভেন্টকে ডাকলেন। মহিলা আসতেই তিনি বললেন, দাদুভাইকে মুখটা ধুয়ে নিয়ে রুমে যাও। ওয়াফা, দাদুভাই তুমি রুমে যাও, পাপা আসছেন কেমন? ওয়াফা বাধ্য বাচ্চার মতো একপাশে মাথা এলিয়ে সায় দিল। সার্ভেন্টটি ওকে কোলে তুলে নিয়ে গেল বেসিনের দিকে। ওয়াফা যেতেই তিনি সোজাসুজি ছেলের মুখ চেয়ে বললেন, তুমি তো বলেছ তুমি এবার বিয়েতে রাজি, আর যেহেতু ডিভোর্সি মেয়ে বিয়ে করবে, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার জন্য আবৃত্তির হাত চাইব তার পরিবারের কাছে।
ওকে একটু লজ্জিত বোধ করলো ওনার সোজাসাপটা বচনে। জোবাদা চৌধুরী ফের বললেন, বিয়ে করবে তুমি? তাই সবার আগে তোমার মতামত বা পছন্দটা জানা জরুরি। আমার মেয়েটাকে প্রথম দেখায় ভালো লেগেছে। আমি যতদূর দেখেছি বা বুঝেছি, ওয়াফা আবৃত্তির প্রতি অনেক দুর্বল। আমার নাতনি ওই মেয়েটার মাঝে নিজের মাতৃ মমতা খুঁজে পেয়েছে, যেটা এত বছরে মানুষের হাজার অনুভূতিতেও পায়নি। আমার মন টানছে মেয়েটা ভালো হবে তোমার আর ওয়াফার জন্য। আর বাকি সব আল্লাহর ইচ্ছে, কারো মনে তো আর ঢুকে যেতে পারি না। এখন তুমি কি বলো? ঐক্য মাথায় নিচু করে বলল, আম্মু আপনি যা ভালো মনে করেন। জোবাদা চৌধুরী হাফ ছেড়ে বাঁচলেন, ঠোঁট প্রসারিত করে বললেন, তাহলে আজই প্রস্তাব পাঠাই, কি বলো? আম্মু বলো বাবা। ঐক্য জোবাদা চৌধুরীর দিকে চেয়ে ক্ষীণস্বরে বলল, মিস আবৃত্তির সাথে আরশানকেও এই বাড়িতে নিয়ে আসতে চাই। জোবাদা চৌধুরী থমকালেন। ঐক্য মাথা নিচু করে আসেন। ছেলের কাঁচুমাচু মুখ চেয়ে হঠাৎ তিনি হেসে দিলেন। ঐক্য মাথা তুলে অবুঝ দৃষ্টিতে তাকালো। তোমার আম্মুকে কি এত ছোট মনের মনে হয় বাবা, যে একটা ছোট্ট বাচ্চাকে আমি তার জন্মদাত্রীর থেকে আলাদা করে ফেলব? না মানে অনেকে হয়তো একটা মেয়ের আগের সংসারের সন্তানকে মেনে নিতে পারে না, কিন্তু এটি অত্যন্ত নিচু মানসিকতার কাজ বলে আমি মনে করি। একটা মেয়েকে যদি তার নারী ছেড়া ধন তার সন্তানের থেকে ছিনিয়ে আনি, তাহলে সেই মেয়েটা শত চাইলেও তার স্বামীর সন্তানকে আপন করে নিতে পারে না। কিন্তু এই সমাজের মানুষগুলো তো সেটা কখনো ভেবে দেখবে না। তারা সেই ছোট্ট বাচ্চাটাকে উটকো ঝামেলা মনে করে, কিন্তু আমি সেটা কখনোই করব না। আরশানকে আবৃত্তির থেকে আলাদা করার কথা আমি স্বপ্ন ভাবতে পারি না। ও এখানে আমাদের সাথেই থাকবে। ঐক্যর মুগ্ধ চোখ তার জননীর দিকে নিবদ্ধ। তার আম্মুটার মতো যদি সবাই এমন মনোভাবের হতো, তাহলে হয়তো কতগুলো বাচ্চাকে মা বিহীন অনাদারে বড় হতে হতো না। তুমি জানো, কাল আমাকে আরশান দিদুন বলে ডেকেছে। আমার এত মায়া লেগেছে বাচ্চাটাকে। ওয়াফার সাথে সাথে একটা নাতি ফিরে ফেলে মন্দ না। বলতে বলতে জোবায়দা চৌধুরী জোরে জোরে হাসলেন। ঐক্য নিজেও হাসলো, বলল, আরশান এরকমই মা, খুব সহজে অপরিচিত কাউকে আপন করে নিতে পারে বাচ্চাটা, ঠিক মিস আবৃত্তির মতো। তোমার নাতনি তো আর এমনিতে মিস আবৃত্তি নেওয়াটা হয়ে যায়নি। ভালো কাজে দেরি করতে নেই বাবা। আমি অতি দ্রুত আবৃত্তির জন্য প্রস্তাব নিয়ে যাব। আশা করি ওনারা আমাকে ফেরাবেন না। উদাস ভঙ্গিতে কাঁধে ব্যাগ চাপিয়ে ডিপার্টমেন্টের করিডোর ধরে হাঁটছিল ঐশী। এখন একটা ওয়ার্ড ক্লাস অ্যাটেন্ড করতে হবে। বড় কথা সেটা নয়, ওয়ার্ড ক্লাসে আহানের মুখোমুখি হতে হবে। সেখানে ঐশীর ভয়, কলেজে কালকের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা, আহান যে ওর উপর বেশ চটে আছে ঐশী জানে। এখনও ভুলতে পারিনি কালকে পার্টি থেকে ফেরার পূর্বের আহানের চোখ দিয়ে সেই ভস্ম করা দৃষ্টি। ঐশী নিজের আপন দুনিয়ায় বিভোর ছিল। হঠাৎ একটা রুম থেকে দুটো বলিষ্ঠ হাত ওকে আঁকড়ে ধরে রুমে ঢুকে নিল। ঐশী আঁতকে উঠে চিৎকার করার আগে অতি পরিচিত মুখটা দেখে থামতে বাধ্য হলো। আহানের রণচণ্ডী মুখটা দেখে ঐশীর অন্তরাত্মা শুকিয়ে গেল। এই ছেলে কালকের ঘটনা নিয়ে রেগে আছে বোধহয়। ভয়ে ঐশী খানিকটা দরজার দিকে সিটিয়ে যায়। আহান বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে দাঁত চেপে জিজ্ঞেস করলো, এসব কি? ঐশী মেকি ও বুঝ গলে শুধায়, কোন সব? আহান নিজেকে যথাসম্ভব শান্ত রেখে জিজ্ঞেস করলো, ওই মুলা ওই ছেলেটা হঠাৎ কোত্থেকে উদয় হলো? কোন ছেলে? ও সোহান ভাইয়া, উনি ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। ভাইয়া জার্মানের একটা স্বনামধন্য ইউনিভার্সিটির প্রফেসর। দেখতে শুনতেও খারাপ না, তাই দুই পরিবার থেকে চাচ্ছে আমাদের বিয়ে দিতে। ঐশীর হাসি হাসি মুখ আহানের মাথায় আগুন জ্বালিয়ে দিল। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সময় পরিস্থিতি ভুলে খপ করে ঐশীর বাহু খামছে ধরে নিজের কাছে এক টান দেয়। ঐশী আহসূচক শব্দ করে টাল হারিয়ে ঠিক আহানের বুকে পড়ে। আহানোর বেদনাময় মুখের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, বিয়ের কথা শুনে অনেক খুশি মনে হচ্ছে। খুব পছন্দ হয়েছে ওই বিদেশি মূলাটাকে। ঐশীর গোটা শরীরটা তিরতিরিয়ে কাঁপছে। আহানের এত সন্নিকটে ওর হৃৎপিণ্ডের ধুকপুক শুনে নিজেকে কেমন অবশ অবশ লাগছে। কোনো মতে কম্পিত গলায় বলল, কেন? আমি বিয়ে করলে আপনার কি? আমার কি জানো না তুমি? না জানি না, আপনার মুখ থেকে শুনতে চাই।
আহানের চোখ ঐশীর শ্যামলা বরণ সারা মুখে বিস্তর করে। ওর কাজল কালো মায়াবী দৃষ্টিতে নিজের বিমোহিত দৃষ্টি রেখে কাট কাট গলায় বলল, বিকজ ইউ আর মাইন, অনলি মাইন। এই কথাটা ওই বিদেশি মূলাটাকে ভালোভাবে বলে দিবে আর নিজের মাথায়ও সেটা সেট করে নেবে। ঐশীর চোখ দুটো যেন কোটর থেকে বের হয়ে খুলে পড়বে। মোহবিষ্ট চোখ দুটো এঁটে আসছে আহানের রাগের লাল বর্ণ ধারণ করা ফর্সা মুখে। এতদিন যে স্বীকারোক্তিটা পেতে ও মরিয়া ছিল, আজ যে সেটা শুনেই নিজেকে কেমন পাগল পাগল লাগছে। বুকের ধুকপুকানি নিয়ে ঐশী চারদিকে এলোমেলো চোখের পাতা ফেলে। আহান ঐশীর অস্থিরতা আরেকটু বাড়িয়ে দিতে বলে ওঠে, এতদিন পড়াশোনার ক্ষতি হবে ভেবে চুপ ছিলাম। ভেবেছিলাম বিসিএসটা দিয়ে একেবারে বিয়ের প্রস্তাব পাঠাবো, কিন্তু কে জানতো যে এখানে বিয়ের জন্য নাচানাচি শুরু হয়ে যাবে। ঐশী দুরু দুরু বুক নিয়ে কেটে কেটে অস্পষ্ট স্বরে বলল, প্লিজ একটু দুয়ে, মানে আমার অস্বস্তি হচ্ছে খুব। আহান চকিতে দূরে সরে গেল। নিজের কাণ্ডে নিজের লজ্জিত হলো ভীষণ। নিরাপদ দূরত্ব বজায় রেখে অন্যদিকে মুখ ফিরিয়ে থমথমে আওয়াজে বলল, আমি মা আর শাশুকে পাঠাবো তোমাদের বাড়িতে। ঐশী জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। আহানের কথাটা বুঝতে না পেরে কপাল কুঁচকে শুধালো, কেন? আহান ফিরে চাইলে ঐশীর অবুজ মুখে বলল ধীরে সুস্থে, বিয়ে করতে। ঐশীর চোখ জোড়া গোল্লা গোল্লা হলো। একটা শুষ্ক ঢোক গিলে তুতলে শুধে, মানে? খুব শীঘ্রই ডক্টর আহান খন্দকারের বউ হওয়ার জন্য রেডি হন মিস ঐশিতা চৌধুরী। ঐশী বিভ্বলিত হয়ে থমকে দাঁড়িয়ে রইল দুপল। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে বুকের কাঁপন। শরীর ভারসাম্যহীন হয়ে পড়ে যেন। কি বলছে এসব এই ছেলে? টাল হারিয়ে পড়ে যেতে নিলে দুটো বলিষ্ঠ হাত ওকে ফের আগলে নেয়। কিন্তু এবার আর ঐশী অস্বস্তি হচ্ছে না। ঐশী নিজের মাথাটা আহানের বুকে আগলে রাখলো স্বেচ্ছায়। আহান ইতস্ততভাবে হাত দুটো ঐশীর পিঠে রাখে। ঐশীর চোখ বুজে নেয়, প্রশান্তিতে অনুভব করে মানুষটার হৃদয়ের সমানতালে ধকধক করা শব্দ। অবশেষে ও বহুল আকাঙ্ক্ষিত প্রিয় মানুষটির স্বীকারোক্তি পেল। সামান্য এই ভালোবাসার স্বীকারোক্তিটাও যেন ওকে পৃথিবীর সকল সুখ এনে দিল। বুঝে রাখা লোচন বেয়ে ফোঁটায় ফোঁটায় অশ্রুজল গড়ালো। আহান তো টেরি পেল না। সময়টা অপরাহ্নের শেষ বেলা। আবৃত্তি ছাদে বসে ওর চাচাতো বোন আর আরশানকে পড়াচ্ছিল। হঠাৎ করে সেখানে আগমন ঘটে আহানের। আহানকে দেখে আরশান দৌড়ে গিয়ে কোলে ঝাঁপ দেয়। আহান ওকে ভাগ্নেকে হেসে আদর করে নেয়। সাথে আনা স্ন্যাক্সের ব্যাগটা বাড়িয়ে দিয়ে বলে, এনজয় মামু। এতগুলো চকলেট, চিপস, জুস পেয়ে আরশান খুশিতে আত্মহারা। এ বাড়িতে আনহাইজেনিক কোনো খাবার এলাও না, কিন্তু ইদানিং স্কুলে ঐক্য আর ওয়াফার থেকে অনেক চকলেট খেতে পারছে। কিরে, সবর জন্য আনলি? তোর জন্য আচার এনেছি। আবৃত্তির চোখ চকচক করে ওঠে আচারের কথা শুনে। কই দে। দেব এক শর্তে। কি শর্ত? আবৃত্তি ভুরুকুঁচকে শোধায়। আহান গলা খাকারি দিয়ে বলল, আমার একটা কাজ করে দিতে হবে। আবৃত্তি সরু নেত্রে ভাইয়ের দিকে সে বলল, কাজটা কি শুনি? আহান চারিদিকে এলোমেলো চোখের পাতা ফেলে। আরশান আর নিজের চাচাতো বোন আরোহীকে উদ্দেশ্য করে বলল, তোমরা ওইদিকে গিয়ে এগুলো এনজয় করো। ওরা সাহায্য নিয়ে চলে গেল। আবৃত্তি সন্দেহী গলায় জিজ্ঞেস করলো, কিছু প্রয়োজনীয় বলার আছে নাকি? আহান উসখুস করে বলল, ইয়ে মানে, আমার কাছে এত ইতস্ততার কি আছে আহান? বলে ফেল নিঃসংকোচে। আমি ঐশীকে ভালোবাসি। আহান চোখ মুখ খিঁচে বললে, ও। আহান হতবাক মনে যে আবৃত্তির নির্লিপ্ত প্রতিক্রিয়ায় আহানকে নিজের দিকে হতবাকে তাকিয়ে থাকতে দেখে আবৃত্তি হাই তুলে বলল, তুই কি সবাইকে নিজের মতো গাধা ভাবিস? মানে সবসময় দেখা হলে বাংলা সিনেমার নায়ক নায়িকাদের মতো চোখে চোখে কথা মুচকি হাসা? ভাই, আমি আগেই সন্দেহ করেছিলাম তোর আর ঐশীর মধ্যে কোনো ঘাপলা নিশ্চয় আছে, কিন্তু কাল একেবারে শিওর হলাম ওই সোহানের সাথে ঐশীর বিয়ের কথা শোনার পর তোর রিয়াকশন দেখে। বাপরে, বাড়ি আসা অবধি কি গস গস করছিলি আমি দেখিনি ভেবেছিস? আহান থম মেরে বসে আছে। তার বোনটা যে অতি ডেঞ্জারাস সে কিভাবে ভুলে গেল? যে মেয়ে তার বাড়ির বাইরে একটা দুটো সিগারেট খাওয়ার খবর বাবাকে বলে কেলানি খাওয়াতে পারে, সেই মেয়ের কাছে এসব জানো তো দুধ ভাত। একটা হতাশ নিঃশ্বাস ছেড়ে আহান বলল, এখন আমি কি করব? কি করবি মানে? মাকে এখনই জানো ঐশীর কথা?
আমি কি? আবৃত্তিকে থামিয়ে দিয়ে বলল, দেখ আহান, নিজের ভালোবাসার দাবি পরিবারের সামনে রাখা এটুকু সৎ সাহস একজন পুরুষের থাকতে হয়। দেখলি না বেচারা ধ্রুব নিজের ভালোবাসার কথাটা বাবাকে বলতে পারেনি, কিন্তু বিয়ের পর সেই প্রেমিকাকে ডেট ঠিকই করতে পেরেছে। তোরা পুরুষরা আসলেই হারামি। আবৃত্তি নাক সিটকে বলল। আহান দীর্ঘশ্বাস ছেড়ে গনগনে স্বরে বলল, সবাইকে ধ্রুবর মতো ক্যারেক্টারলেস ভাববি না আবৃত্তি। আমি ঐশীকে ভালোবাসি, অ্যান্ড ও আমারই হবে। এটা কেউ আটকাতে পারবে না। তুই শুধু মাকে গিয়ে জানা আমার লজ্জা লাগছে। আবৃত্তি হো হো করে হেসে বলে, মাকে আমি অলরেডি জানিয়ে দিয়েছি। আহান অবাক গলায় বলল, কখন? আবৃত্তি হেসে বলে, আজ যে সকালে ঐশী কল করেছিল। মেয়েটা তোর মতো হাবা আব্বাসের জন্য কেঁদে কুটে এক শেষ। ভাবা যায় তোর মতো রোবটের প্রেমেও কেউ এমনভাবে পিছলেছে যার বই ব্যতীত দুনিয়ায় কোনো কিছুতে আকর্ষণ নেই। আহান স্তব্ধ হয়ে বলল, সকালে ফোন দিয়েছিল? অনেক ভয় পেয়েছে বেচারি। তুই নাকি সিরিয়াস না সম্পর্কটা নিয়ে? এখানেই ওর ভয়। অক্কু সাহেব আর আন্টি আজ জিজ্ঞেস করেছিল ওর কোনো পছন্দ আছে কিনা। মেয়েটা জোর গলায় কিছু বলতেও পারেনি। তার মানে ম্যাডাম তখন ভাব নিয়েছিল আমার সামনে। কি আজ থেকে পারবে জোর গলায় জানাতে? আবৃত্তি বলল, ঐশী অনেস্টলি তোকে ভালোবাসে। এই নিখাত ভালোবাসাটা হারিয়ে যেতে দিস না, জানিস? একটা সম্পর্কে ভালোবাসাবিহীন শ্বাস নেওয়া দুষ্কর। আহান হেসে বলল, যাহ, মাকে বল বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। জলদি তোর ভাবিকে ঘরে নিয়ে আসার প্রস্তুতি নিতে চাই। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। এই গল্পটা কেমন লাগছে তাও জানাবেন। আজকে একটু সমস্যা হয়েছে পড়তে, জানি না কেন। ঠিক হয়ে যাবে, পরের ভিডিওগুলো অবশ্যই ভালো আসবে। আসসালামু আলাইকুম।